হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। শিলং পাহাড়ের আঁকাবাঁকা পথে, কুয়াশা মাখা পাইন বনে, বন সেই চিরন্তন প্রেমের উপাখ্যান নিয়ে আজ আমরা হাজির হয়েছি। নমস্কার, আমি সাম্য। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল কলতানে। আজ কলতানের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক অনবদ্য সৃষ্টি, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রেমের উপন্যাস শেষের কবিতা। অমিত রায়ের সেই দুরন্ত উচ্ছল আবেগ আর লাবণ্যর স্নিগ্ধ গভীর ভালোবাসায় চলুন ডুব দিই আরো একবার। চোখ বন্ধ করুন, হেডফোনটা কানে লাগিয়ে নিন, আর আমাদের সাথে পাড়ি দিন শিলংয়ের সেই মায়াবী পথে। তবে চলুন, শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা, অন্তিম অধ্যায়। আমিও চললুম কর্তব্য করতে। ওদের জন্যে সব ঠিক করে রাখা চাই। এই বলে যাবার আগে বারান্দায় একবার স্তব্ধ হয়ে দাঁড়ালো। বললে, বন্যা, চেয়ে দেখো, গাছের আড়াল থেকে আমার বাড়ির চালটা অল্প একটু দেখা যাচ্ছে। একটা কথা তোমাদের বলা হয়নি, ওই বাড়িটা কিনে নিয়েছি। বাড়ির মালিক অবাক, নিশ্চয়ই ভেবেছে ওখানে সোনার গোপন খনি আবিষ্কার করে থাকবো। দাম একটু বেশি চড়িয়ে নিয়েছে। ওখানে সোনার খনির সন্ধান তো পেয়েছিলাম, সে সন্ধান একমাত্র আমিই জানি। আমার জীর্ণ কুটিরের ঐশ্বর্য সবার চোখ থেকে লুকানো থাকবে। লাবণ্যর মুখে গভীর একটা বিষাদের ছায়া পড়ল। বললে, আর কারো কথা অত করে তুমি ভাবো কেন? না হয় আর সবাই জানতে পারলে। ঠিক মতো জানতে পারাই তো চাই, তাহলে কেউ অমর্যাদা করতে সাহস করে না। এই কথার কোনো উত্তর না দিয়ে অমিত বললে, বন্যা, ঠিক করে রেখেছি বিয়ের পরে ওই বাড়িতেই আমরা কিছুদিন এসে থাকবো। আমার সেই গঙ্গার ধারের বাগান, সেই ঘাট, সেই বটগাছ, সব মিলিয়ে ওই বাড়িটার মধ্যে তোমার দেওয়া মিতালি নাম ওকেই সাজে। ও বাড়ি থেকে আজ তুমি বেরিয়ে এসেছো মিতা। আবার একদিন যদি ঢুকতে চাও, দেখবে ওখানে তোমাকে কুলোবে না। পৃথিবীতে আজকের দিনের বাসায় কালকের দিনের জায়গা হয় না। সেদিন তুমি বলেছিলে জীবনে মানুষের প্রথম সাধনা দারিদ্র্যের, দ্বিতীয় সাধনা ঐশ্বর্যের, তারপরে শেষ সাধনার কথা বলনি, সেটা হচ্ছে ত্যাগের। বন্যা, ওটা তোমাদের রবি ঠাকুরের কথা। সে লিখেছে, শাহজাহান আজ তার তাজমহলকেও ছাড়িয়ে গেল। একটা কথা তোমার কবির মাথায় আসেনি যে আমরা তৈরি করি তৈরি জিনিসকে ছাড়িয়ে যাবার জন্যে। বিশ্ব সৃষ্টিকে ওইটাকেই বলে এভলিউশন। একটা অনাসৃষ্টি ভূত ঘাড়ে চেপে থাকে, বলে সৃষ্টি করো, সৃষ্টি করলেই ভূত নামে, তখন সৃষ্টিটাকেও আর দরকার থাকে না। কিন্তু তাই বলে ওই ছেড়ে যাওয়াটাই চরম কথা নয়। জগতে শাহজাহান মমতাজের অক্ষয় ধারা বয়ে চলেছেই, ওরা কি একজন মাত্র? সেই জন্যই তো তাজমহল কোনোদিনও শূন্য হতে পারল না। নিবারণ চক্রবর্তীর বাসর ঘরের উপর একটি কবিতা লিখেছে, সেটা তোমাদের কবিঘরের তাজমহলের সংক্ষিপ্ত উত্তর, পোস্ট কার্ডে লেখা। তোমারে ছাড়িয়া যেতে হবে রাত্রি যবে, উঠিবে উন্মননা হয়ে প্রভাতের রথচক্র রবে। হায়রে বাসর ঘর, বিরাট বাহির সে যে বিচ্ছেদের দস্যু ভয়ঙ্কর। তবু সে যতই ভাঙে চড়ে, মালা বদলের হার যত দেয় ছিন্ন ছিন্ন করে, তুমি আছো ক্ষয়হীন অনুদিন। তোমার উৎসব বিচ্ছিন্ন না হয় কভু, না হয় নীরব। কেবলে তোমারে ছেড়ে গিয়েছে যুগল, শূন্য করি তব শয্যাতল। যায় নাই যায় নাই নব নব যাত্রী মাঝে, ফিরে ফিরে আসিছে তারাই তোমার আহ্বানে। উদার তোমার দ্বার পানে, হে বাসর ঘর, বিশ্বে প্রেম মৃত্যুহীন, তুমিও অমর। রবি ঠাকুর কেবল চলে যাবার কথাই বলে,
রয়ে যাবার গান গাইতে জানে না। বন্যা, কবি কি বলে যে আমরাও দুজন যেদিন ওই দরজায় ঘা দেব দরজা খুলবে না? মিনতি রাখো মিতা, আজ সকালে কবির লড়াই তুলো না। তুমি কি ভাবছো প্রথম দিন থেকেই আমি জানতে পারিনি যে তুমিই নিবারণ চক্রবর্তী? কিন্তু তোমার ওই কবিতার মধ্যে এখনই আমাদের ভালোবাসার সমাধি তৈরি করতে শুরু করো না, অন্তত তার মরার জন্য অপেক্ষা করো। অমিত আজ নানা বাজে কথা বলে ভিতরের কোন একটা উদ্বেগকে চাপা দিতে চায়। লাবণ্য তা বুঝেছিল। অমিত বুঝতে পেরেছে কাব্যের দ্বন্দ্ব কাল সন্ধেবেলায় বেখাপ হয়নি, আজ সকালবেলায় তার সুর কেটে যাচ্ছে। কিন্তু সেইটে যে লাবণ্যর কাছে সুস্পষ্ট, সে ওর ভালো লাগলো না। একটু নীরসভাবে বললে, তাহলে যাই, বিশ্বজগতে আমারও কাজ আছে। আপাতত সে হচ্ছে হোটেল পরিদর্শন। ওদিকে লক্ষ্মী ছাড়া নিবারণ চক্রবর্তীর ছুটির মেয়াদ এবার পুরোলো বুঝি। তখন লাবণ্য অমিতের হাত ধরে বললে, দেখো মিতা, আমাকে চিরদিন যেন ক্ষমা করতে পারো। যদি একদিন চলে যাবার সময় আসে তবে তোমার পায়ে পড়ি, যেন রাগ করে চলে যেও না। এই বলে চোখের জল ঢাকবার জন্যে দ্রুত অন্য ঘরে গেল। অমিত কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপরে আস্তে আস্তে যেন অন্য মনে গেল ইউক্যালিপটাস তলায়। দেখলে সেখানে আখরোটের গোটা কতক ভাঙা খোলা ছড়ানো। দেখে ওর মনটার ভিতর কেমন একটা ব্যথা চেপে ধরলে। জীবনের ধারা চলতে চলতে তার যেসব চিহ্ন বিছিয়ে যায় সেগুলোর তুচ্ছতাই সবচেয়ে সকরুণ। তারপরে দেখলে ঘাসের উপর একটা বই, সেটা রবি ঠাকুরের বলাকা। তার নিচের পাতাটা ভিজে গেছে। একবার ভাবলে ফিরিয়ে দিয়ে আসি, কিন্তু ফিরিয়ে দিলে না, সেটা নিল পকেটে। হোটেলে যাবো যাবো করলে তাও গেল না, বসে পড়ল গাছতলাটাতে। রাত্রের ভিজে মেঘে আকাশটাকে খুব করে মেজে দিয়েছে। ধুলো ধোয়া বাতাসে অত্যন্ত স্পষ্ট করে প্রকাশ পাচ্ছে চারদিকের ছবিটা। পাহাড়ের আর গাছপালার সীমান্তগুলি যেন ঘন নীল আকাশে খুঁদে দেওয়া। জগৎটা যেন কাছে এগিয়ে একেবারে মনের উপরে এসে ঠেকল। আস্তে আস্তে বেলা চলে যাচ্ছে, তার ভিতরটাতে ভৈরবীর সুর। এখনই খুব কষে কাজে লাগবে বলে লাবণ্যর পণ ছিল। তবে যখন দূর থেকে দেখলে অমিত গাছতলায় বসে, আর থাকতে পারলে না। বুকের ভিতরটা হাঁপিয়ে উঠল, চোখ এলো জলে ছলছলিয়ে। কাছে এসে বললে, মিতা, কি ভাবছো তুমি? এতদিন যা ভাবছিলাম একেবারে তার উল্টো। মাঝে মাঝে মনটাকে উল্টে না দেখলে তুমি ভালো থাকো না। তা তোমার উল্টো ভাবনাটা কিরকম শুনি? তোমাকে মনের মধ্যে নিয়ে এতদিন কেবল ঘর বানাচ্ছিল, কখনো গঙ্গার ধারে, কখনো পাহাড়ের উপরে। আজ মনের মধ্যে জাগছে সকাল বেলাকার আলোয় উদাস করা একটা পথের ছবি, অরণ্যের ছায়ায় ছায়ায় ওই পাহাড়গুলোর ওপর দিয়ে। হাতে আছে লোহার ফলাওয়ালা লম্বা লাঠি, পিঠে আছে চামড়ার স্ট্র্যাপ দিয়ে বাঁধা একটা চৌকো থলি। তুমি চলবে সঙ্গে, তোমার নামও সার্থক হোক বন্যা। তুমি আমাকে বন্ধ ঘর থেকে বের করে পথে ভাসিয়ে নিয়ে চললে বুঝি। ঘরের মধ্যে নানান লোক, পথ কেবল দুজনের। ডায়মন্ড হারবারের বাগানটা তো গেছি, তারপরে সেই 75 টাকার ঘর বেচারাও গেল। তা যাকগে, কিন্তু চলবার পথে বিচ্ছেদের ব্যবস্থাটা কিরকম করবে? দিনান্তে তুমি এক পান্থশালায় ঢুকবে আর আমি আর একটাতে। তার দরকার হয় না বন্যা। চলাতেই নতুন রাখে, পায়ে পায়ে নতুন, পুরনো হবার সময় পায় না। বসে থাকাটাই বুড়োমি। হঠাৎ এই খেয়ালটা তোমার কেন মনে হলো মিতা? তবে বলি, হঠাৎ শোভনলালের কাছ থেকে একখানা চিঠি পেয়েছি। তার নাম শুনেছ বোধ হয়, রায়চাঁদ প্রেমচাঁদওয়ালা। ভারত ইতিহাসের সাবেক পথগুলো সন্ধান করবে বলে কিছুকাল থেকে সে বেরিয়ে পড়েছে। সে অতীতের লুপ্ত পথ উদ্ধার করতে চায়। আমার ইচ্ছে ভবিষ্যতের পথ সৃষ্টি করা। লাবণ্যর বুকের ভিতরে হঠাৎ খুব একটা ধাক্কা দিলে। কথাটাকে বাদ দিয়ে অমিতকে বললে, শোভনলালের সঙ্গে একই বৎসর আমি এমএ দিয়েছি। তার সব খবরটা শুনতে ইচ্ছে করে। একসময় সে খেপেছিল। আফগানিস্তানের প্রাচীন শহর
কাপিসের ভিতর দিয়ে একদিন যে পুরনো রাস্তা চলেছিল সেইটিকে আয়ত্ত করবে। ওই রাস্তা দিয়েই ভারতবর্ষে হিউয়েন স্যাংয়ের তীর্থযাত্রা, ওই রাস্তা দিয়েই তারও পূর্বে আলেকজান্ডারের রণযাত্রা। খুব কষে পুস্তু পড়লে, পাঠানি কায়দা কানুন অভ্যেস করলে সুন্দর চেহারা ঢিলে কাপড়ে ঠিক পাঠানের মতো দেখতে হয় না, দেখায় যেন পারসিকের মতো। আমাকে এসে ধরলে, সেখানে ফরাসি পণ্ডিতরা এই কাজে লেগেছেন, তাদের কাছে পরিচয়পত্র দিতে। ফ্রান্সে থাকতে তাদের কারো কাছে কাছে আমি পড়েছি, দিলাম পত্র, কিন্তু ভারত সরকারের ঝাড় চিঠি জুটল না। তারপর থেকে দুর্গম হিমালয়ের মধ্যে কেবলই পথ খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কখনো কাশ্মীরে, কখনো কুমায়ুনে। এবার ইচ্ছে হয়েছে হিমালয়ের পূর্ব প্রান্তটাতেও সন্ধান করবে। বৌদ্ধ ধর্ম প্রচারের রাস্তা এদিক দিয়ে কোথায় কোথায় গেছে সেইটে দেখতে চায়। ওই পথ খ্যাপাটার কথা মনে করে আমারও মন উদাস হয়ে যায়। মুঠির মধ্যে আমরা কেবল কথার রাস্তা খুঁজে খুঁজে চোখ খোয়াই। ওই পাগল বেরিয়েছে পথের পুঁথি পড়তে, মানব বিধাতার নিজের হাতের লেখা। আমার কি মনে হয় জানো, কি বলো? প্রথম যৌবনে একদিন শোভনলাল কোন কাঁকন পরা হাতের ধাক্কা খেয়েছিল, তাই ঘরের থেকে পথের মধ্যে ছিটকিয়ে পড়েছে। ওর সমস্ত কাহিনীটা স্পষ্ট জানিনি, কিন্তু একদিন ওতে আমাতে একলা ছিল। নানা কথায় হলো প্রায় রাত দুপুর। জানলার বাইরে হঠাৎ চাঁদ দেখা দিল একটা ফুলন্ত জারুল গাছের আড়ালে। ঠিক সেই সময়টাতে কোনো একজনের কথা বলতে গেল, নাম করলে না, বিবরণ কিছুই বললে না, অল্প একটু আভাস দিতেই গলা ভার হয়ে গেল। তাড়াতাড়ি বেরিয়ে চলে গেল। বুঝতে পারলুম ওর জীবনের মধ্যে কোনোখানে অত্যন্ত একটা নিষ্ঠুর কথা বিঁধে আছে। সেই কথাটাকেই বুঝি পথ চলতে চলতে ও পায়ে পায়ে খইয়ে দিতে চায়। লাবণ্যের হঠাৎ উদ্ভিদ তত্ত্বের ঝোঁক এলো। নুয়ে পড়ে দেখতে লাগলো ঘাসের মধ্যে সাদায় হলদে মেলানো একটা বুনো ফুল। একান্ত মনোযোগে তার পাপড়িগুলো গুনে দেখার জরুরি দরকার পড়ল। জানো বন্যা, আমাকে তুমি আজ পথের দিকে ঠেলে দিয়েছ। কেমন করে? আমি ঘর বানিয়েছিলাম, আজ সকালে তোমার কথায় মনে হলো তুমি তার মধ্যে পা দিতে কুণ্ঠিত। আজ 2 মাস ধরে মনে মনে ঘর সাজালুম, তোমাকে ডেকে বললুম, এসো বধূ, ঘরে এসো। তুমি আজ বধূ শয্যা খসিয়ে ফেললে, বললে এখানে জায়গা হবে না বন্ধু, চিরদিন ধরে আমাদের সপ্তপতি গমন হবে। বনফুলের বটানি আর চলল না। লাবণ্য হঠাৎ উঠে পড়ে ক্লিষ্ট স্বরে বললে, মিতা, আর নয়, সময় নেই। এতদিন পরে অমিত একটা কথা আবিষ্কার করেছে যে লাবণ্যর সঙ্গে তার সম্বন্ধটা শিলং শুদ্ধ বাঙালি জানে। গভর্নমেন্ট অফিসের কেরানিদের প্রধান আলোচ্য বিষয় তাদের জীবিকা ভাগ্য গগনে কোন গ্রহ রাজা হইল, কে বা মন্ত্রীবর। এমন সময় তাদের চোখে পড়ল মানব জীবনের জ্যোতির্মণ্ডলে এক যুগ্ম তারার আবর্তন, একেবারে ফার্স্ট ম্যাগনিচিউডের আলো। পর্যবেক্ষকদের প্রকৃতি অনুসারে এই দুটি নবদীপ্যমান জ্যোতিষ্কের আগ্নেয় নাট্যের নানা প্রকার ব্যাখ্যা চলছে। পাহাড়ে হাওয়া খেতে এসে এই ব্যাখ্যার মধ্যে পড়েছিল কুমার মুখুজ্জে অ্যাটর্নি। সংক্ষেপে কেউ তাকে বলে কুমার মুখ, কেউ বলে মার মুখ। সিসিদের মিত্রগোষ্ঠীর অন্তশ্চর নয় সে, কিন্তু জ্ঞাতি অর্থাৎ জানাশোনার দলে। অমিত তাকে ধূমকেতু মুখ নাম দিয়েছিল। তার একটা কারণ, সে এদের দলের বাইরে, তবু সে মাঝে মাঝে এদের কক্ষপথে পুচ্ছ বুলিয়ে যায়। সকলেই আন্দাজ করে যে গ্রহটি তাকে বিশেষ করে টান মারছে তার নাম লিসি। এই নিয়ে সকলেই কৌতুক অনুভব করে, কিন্তু লিসি স্বয়ং এতে ক্রুদ্ধ ও লজ্জিত। তাই লিসি প্রায় প্রবল বেগে পুচ্ছমর্দন করে চলে যায়, কিন্তু দেখতে পায় তাতে ধূমকেতুর লেজার বা মুড়োর কোনোই লোকসান হয় না। অমিত শিলংয়ের রাস্তায় ঘাটে মাঝে মাঝে কুমার মুখকে দূর থেকে দেখেছে। তাকে না দেখতে পাওয়া শক্ত। বিলেতে আজও যায়নি বলে তার বিলিতি কায়দা খুব উৎকটভাবে প্রকাশমান। তার মুখে নিরবচ্ছিন্ন একটা মোটা চুরুট থাকে। এইটাই তার ধূমকেতু মুখর নামের প্রধান কারণ। অমিত তাকে দূর থেকেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং নিজেকে ভুলিয়েছে যে ধূমকেতু বুঝি সেটা বুঝতে পারেনি।
কিন্তু দেখেও দেখতে না পাওয়াটা একটা বড় বিদ্যের অন্তর্গত চুরিবিদ্যের মতোই। তার সার্থকতার প্রমাণ হয় যদি না পড়ে ধরা। তাতে প্রত্যক্ষ দৃশ্যটাকে সম্পূর্ণ পার করে দেখবার পারদর্শিতা চাই। কুমার মুখোশ শিলংয়ের বাঙালি সমাজ থেকে এমন অনেক কথা সংগ্রহ করেছে যাকে মোটা অক্ষরে শিরোনামা দেওয়া যেতে পারে অমিত রায়ের অমিত চারজ। মুখে সবচেয়ে নিন্দা করেছে যারা, মনে সবচেয়ে রসভোগ করেছে তারাই। যকৃতের বিকৃতি শোধনের জন্য কুমার কিছুদিন এখানে থাকবে বলেই স্থির ছিল, কিন্তু জনশ্রুতি বিস্তারের উগ্র উৎসাহে তাকে 5 দিনের মধ্যে কলকাতায় ফেরালে। সেখানে গিয়ে অমিত সম্বন্ধে তার চুরুর ধূমাকৃত অত্যুক্তি উদ্গারে সিসি লিসি মহলে কৌতুকে কৌতূহলে জড়িত বিভীষিকা উৎপাদন করলে। অভিজ্ঞ পাঠক মাত্রই এতক্ষণে অনুমান করে থাকবেন যে সিসি দেবতার বাহন হচ্ছে কেটি মিত্তিরের দাদা নরেন। তার অনেক দিনের একনিষ্ঠ বাহন দশা এবার বৈবাহনের 10ম দশায় উত্তীর্ণ হবে, এমন কথা উঠেছে। সিসি মনে মনে রাজি, কিন্তু যেন রাজি নয় ভাব দেখিয়ে একটা প্রদোষান্ধকার ঘনিয়ে রেখেছে। অমিত সম্মতি সহায়ে নরেন এই সংশয়টুকু পার হতে পারবে বলে ঠিক করেছিল, কিন্তু অমিত হামবাকটা না ফেরে কলকাতায় না দেয় চিঠির জবাব। ইংরেজি যতগুলো গর্হিত শব্দভেদী বাক্য তার জানা ছিল, সবগুলি প্রকাশ্যে ও স্বগত উক্তিতে নিরুদ্দেশ অমিতের প্রতি নিক্ষেপ করেছে। এমনকি তার যোগে অত্যন্ত বেতার বাক্য শিলংয়ে পাঠাতে ছাড়েনি, কিন্তু উদাসীন নক্ষত্রকে লক্ষ্য করে উদ্ধত হাউয়ের মতো কোথাও তার দাহ রেখা রইল না। অবশেষে সর্বসম্মতিক্রমে স্থির হল অবস্থাটার সরজমিন তদন্ত হওয়া দরকার। সর্বনাশের স্রোতে অমিতের ঝুঁটির ডগাটাও যদি কোথাও একটু দেখা যায়, টেনে ডাঙায় তোলা আসু দরকার। এ সম্বন্ধে তার আপন বোন সিসির চেয়ে পরের বোন কেটির উৎসাহ অনেক বেশি। ভারতের ধন বিদেশে লুপ্ত হচ্ছে বলে আমাদের পলিটিক্সের যে আক্ষেপ, কেটি মিটারের ভাবখানা সেই জাতের। নরেন মিটার দীর্ঘকাল ইউরোপে ছিল, জমিদারের ছেলে। আয়ের জন্য ভাবনা নেই, ব্যয়ের জন্য। বিদ্যার্জনের ভাবনাও সেই পরিমাণে লঘু। বিদেশে ব্যয়ের প্রতি অধিক মনোযোগ করেছিল, অর্থ এবং সময় 2 দিক থেকেই। নিজেকে আর্টিস্ট বলে পরিচয় দিতে পারলে একই কালে দায়মুক্ত স্বাধীনতা ও অহৈতুক আত্মসম্মান লাভ করা যায়। এই জন্যে আর্ট সরস্বতীর অনুসরণে ইউরোপের অনেক বড় শহরের বহিমীয় পাড়ায় সে বাস করেছে। কিছুদিন চেষ্টার পর স্পষ্টবক্তা হিতৈষীদের কঠোর অনুরোধে ছবি আঁকা ছেড়ে দিতে হলো। এখন সে ছবির সমজদারিতে পরিপক্ক বলেই নিজের প্রমাণ নিরপেক্ষ পরিচয় দেয়। চিত্রকলা সে ফলাতে পারে না, কিন্তু 2 হাতে সেটাকে চটকাতে পারে। ফরাসি ছাঁচে সে তার গোঁফের 2 প্রত্যন্ত দেশকে সযত্নে কণ্টকিত করেছে। এদিকে মাথায় ঝাঁকড়া চুলের প্রতি তার সযত্ন অবহেলা। চেহারাখানা তার ভালোই, কিন্তু আরও ভালো করবার মহার্ঘ সাধনায় তার আয়নার টেবিল প্যারিসীয় বিলাস বৈচিত্র্যে ভারাক্রান্ত। তার মুখ ধোবার টেবিলের উপকরণ দশাননের পক্ষেও বলা বাহুল্য হতো। দামি হাবানা 2-4 টান টেনেই অনায়াসেই সেটাকে অবজ্ঞা করা এবং মাসে মাসে গাত্রবস্ত্র পার্সেল পোস্টে ফরাসি ধোবার বাড়িতে ধুইয়ে আনানো, এইসব দেখে ওর আভিজাত্য সম্বন্ধে বিরক্তি করতে সাহস হয় না। ইউরোপের শ্রেষ্ঠ দর্জিশালায় রেজিস্ট্রি বহিতে ওর গায়ের মাপ ও নম্বর লেখা এমন সব কোঠায় যেখানে খুঁজলে পাতিয়ালা কর্পূরতলার নাম পাওয়া যেতে পারে। ওর স্ল্যাং বিকীর্ণ ইংরেজি ভাষার উচ্চারণটা বিজড়িত বিলম্বিত, আমিলিত চক্ষুর আসল কটাক্ষ সহযোগে অনতিব্যক্ত। যারা অভিজ্ঞ তাদের কাছে শোনা যায় ইংল্যান্ডের অনেক নীল রক্তবান আমিরদের কণ্ঠস্বরে এই রকম গদগদ জরিমা। এর উপরে ঘোর দৌড়ীয় অপভাষা এবং বিলিতি শপথের দুর্বাক্য সম্পদে সে তার দলের লোকের আদর্শ পুরুষ। কেটি মিটারের আসল নাম কেতকী। চালচলন ওর দাদারই কায়দা কারখানার বকযন্ত্র পরম্পরায় শোধিত 3য় ক্রমের চোলাই করা বিলিতি কৌলিন্যের ঝাঁঝালো এসেন্স। সাধারণ বাঙালি মেয়ের দীর্ঘকেশ গৌরবের গর্বের প্রতি গর্ব সহকারেই কেটি দিয়েছে কাঁচি চালিয়ে। খোঁপাটা ব্যাঙাচির লেজের মতো বিলুপ্তি হয়ে অনুকরণের উল্লম্ফশীল পরিণত অবস্থা প্রতিপন্ন করছে। মুখের স্বাভাবিক গৌরিমা বর্ণপ্রলেপের দ্বারা এনামেল করা।
জীবনের আদ্যলীলায় কেটির কালো চোখের ভাবটি ছিল স্নিগ্ধ। এখন মনে হয় সে যেন যাকে তাকে দেখতেই পায় না, যদি বা দেখে তো লক্ষ্যই করে না, যদি বা লক্ষ্য করে তাতে যেন আধ খোলা একটা ছুরির ঝলক থাকে। প্রথম বয়সে ঠোঁট দুটিতে সরল মাধুর্য ছিল, এখন বারবার বেঁকে বেঁকে তার মধ্যে বাঁকা অঙ্কুশের মতো ভাব স্থায়ী হয়ে গেছে। মেয়েদের বেশের বর্ণনায় আমি আনাড়ি, তার পরিভাষা জানি না। মোটের ওপর চোখে পড়ে উপরে একটা পাতলা সাপের খোলসের মতো ফুরফুরে আবরণ, অন্দরের কাপড় থেকে অন্য একটা রঙের আভাস আসছে। বুকের অনেকখানি অনাবৃত, আর অনাবৃত বাহু দুটিকে কখনো কখনো টেবিলের, কখনো কখনো চৌকির হাতায়, কখনো পরস্পরকে জড়িত করে যত্নের ভঙ্গিতে আলগোছে রাখবার সাধনা সুসম্পূর্ণ। আর যখন সুমার্জিত নখর রমণীয় দুই আঙুলে চেপে সিগারেট খায়, সেটা যতটা অলঙ্করণের অঙ্গরূপে ততটা ধূমপানের উদ্দেশ্যে নয়। সবচেয়ে যেটা মনে দুশ্চিন্তা উদ্রেক করে সেটা ওর সমুচ্চ খুরওয়ালা জুতো জোড়ার কুটিল ভঙ্গিমায়, যেন ছাগল জাতীয় জীবের আদর্শ বিস্তৃত হয়ে মানুষের পায়ের গড়ন দেবার বেলায় সৃষ্টিকর্তা ভুল করেছিলেন। যেন মুচির দত্ত পদোন্নতির কিম্ভূত বক্রতায় ধরণীকে পীড়ন করে চলার দ্বারা এভলিউশনের ত্রুটি সংশোধন করা হয়। সিসি এখনও আছে মাঝামাঝি জায়গায়, শেষের ডিগ্রি এখনও পায়নি, কিন্তু ডবল প্রমোশন পেয়ে চলেছে। উচ্চ হাসিতে, অজস্র খুশিতে, অনর্গল আলাপে ওর মধ্যে সর্বদা একটা চলন বলন টগট রয়েছে। উপাসক মণ্ডলীর কাছে সেটার খুব আদর। রাধিকার বয়সন্ধির বর্ণনায় দেখতে পাওয়া যায় কোথাও তার ভাবখানা পাকা, কোথাও কাঁচা, এরও তাই। খুরওয়ালা জুতোয় যুগান্তরের জয়তরণ, কিন্তু অনবচ্ছিন্ন খোঁপাটাতে রয়ে গেছে অতীত যুগ। পায়ের দিকে শাড়ির বহর ইঞ্চি 2-3 খাটো, কিন্তু উত্তর ছদে অসংবৃত্তির সীমানা এখনও আলোজ্যতার অভিমুখে। অকারণ দস্তানা পরা অভ্যস্ত, অথচ এখনও এক হাতের পরিবর্তে 2 হাতেই বালা। সিগারেট টানতে আর মাথা ঘোরে না, কিন্তু পান খাবার আসক্তি এখনও প্রবল। বিস্কুটের টিনে ঢেকে আচার আমসত্ত্ব পাঠিয়ে দিলে সে আপত্তি করে না। ক্রিসমাসের প্লাম পুডিং এবং পৌষ পার্বণের পিঠে, এই দুইয়ের মধ্যে শেষটার প্রতি তার লোলুপতা কিছু বেশি। ফিরিঙ্গি নাচওয়ালির কাছে সে নাচ শিখছে, কিন্তু নাচের সভায় জুড়ি মিলিয়ে ঘূর্ণি নাচ নাচতে সামান্য একটু সংকোচ বোধ করে। অমিত সম্বন্ধে জনরব শুনে এরা বিশেষ উদ্বিগ্ন হয়ে চলে এসছে। বিশেষত এদের পরিভাষাগত শ্রেণী বিভাগে লাবণ্য গভর্নেস। ওদের শ্রেণীর পুরুষের জাত মারবার জন্যই তার স্পেশাল ক্রিয়েশন। মনে সন্দেহ নেই, টাকার লোভে, মানের লোভেই সে অমিতকে কোষে আঁকড়ে ধরেছে। ছাড়াতে গেলে সেই কাজটাকে মেয়েদের সমার্জনপটু হস্তক্ষেপ করতে হবে। চতুর্মুখ তার 4 জোড়া চক্ষে মেয়েদের দিকে কটাক্ষপাত ও পক্ষপাত একসঙ্গেই করে থাকেন। সেই জন্যেই মেয়েদের সম্বন্ধে বিচার বুদ্ধিতে পুরুষদের গড়েছেন নিরেট নির্বোধ করে। তাই স্বজাতি মোহমুক্ত আত্মীয় মেয়েদের সাহায্য না পেলে অনাত্মীয় মেয়েদের মোহজাল থেকে পুরুষদের উদ্ধার পাওয়া এত দুঃসাধ্য। আপাতত এই উদ্ধারের প্রণালীটা কীরকম হওয়া চাই তাই নিয়ে 2 নারীর নিজেদের মধ্যে একটা পরামর্শ ঠিক করেছে। এটা নিশ্চিত গোড়ায় অমিতকে কিছুই জানতে দেওয়া হবে না। তার আগেই শত্রুপক্ষকে আর রণক্ষেত্রটাকে দেখে আসা চাই। তারপর দেখা যাবে মায়াবিনীর কত শক্তি। প্রথমে এসেই চোখে পড়ল অমিতের উপর ঘন এক পোচ গ্রাম্য রং। এর আগেও ওর দলের সঙ্গে অমিতের ভাবের মিল ছিল না, তবু সে তখন ছিল প্রখর নাগরিক, চাঁচা মাজা ঝকঝকে। এখন কেবল সে খোলা হাওয়ার রংটা কিছু ময়লা হয়েছে তা নয়, সব শুদ্ধ ওর উপর যেন গাছপালার আমেজ দিয়েছে। ও যেন কাঁচা হয়ে গেছে এবং ওদের মতে কিছু যেন বোকা। ব্যবহারটা প্রায় যেন সাধারণ মানুষের মতো। আগে জীবনের সমস্ত বিষয়কে হাসির অস্ত্র নিয়ে তাড়া করে বেড়াতো, এখন ওর সেসব নেই বললেই চলে। এইটাকেই ওরা মনে করেছে নিদেনকালের লক্ষণ। সিসি একদিন ওকে স্পষ্টই বললে, দূর থেকে আমরা মনে করছিলাম তুমি বুঝি খাসিয়া হবার দিকে নামছো। এখন দেখছি তুমি হয়ে উঠছো যাকে বলে গ্রিন, এখানকার পাইন গাছের মতো। হয়তো আগেরকার চেয়ে স্বাস্থ্যকর, কিন্তু আগেকার মতো ইন্টারেস্টিং নয়। অমিত ওয়ার্ডওয়ার্থের কবিতা থেকে নজির পেড়ে বললে, প্রকৃতির সংসর্গে থাকতে থাকতে নির্বাক নিশ্চেতন পদার্থের ছাপ লেগে যায় দেহে মনে প্রাণে।
যাকে কবি বলেছেন মিউট ইনসেন্সিটিভ থিংস। শুনে সিসি ভাবলে নির্বাক নিশ্চেতন পদার্থকে নিয়ে আমাদের কোনো নালিশ নেই। যারা অত্যন্ত বেশি সচেতন আর যারা কথা কইবার মধুর প্রগল্ভতায় সুপটু, তাদের নিয়েই আমাদের ভাবনা। ওরা আশা করেছিল লাবণ্য সম্বন্ধে অমিত নিজেই কথা তুলবে। একদিন, দুদিন, 3 দিন যায়, সে একেবারে চুপ। কেবল একটা কথা আন্দাজে বোঝা গেল, অমিতের সাধের তরণী সম্প্রতি কিছু বেশি রকম ঢেউ কাটছে। ওর বিছানা থেকে উঠে তৈরি হবার আগেই অমিত কোথা থেকে ঘুরে আসে। তারপরে মুখ দেখে মনে হয় ঝোড়ো হাওয়ায় যে কলা গাছের পাতাগুলি ফালি ফালি হয়ে ঝুলছে তারই মতো শতদীর্ণ ভাবখানা। আরও ভাবনার কথাটা এই যে রবি ঠাকুরের বই কেউ কেউ ওর বিছানায় দেখেছে। ভিতরের পাতায় লাবণ্যর নাম থেকে গোড়ার অক্ষরটা লাল কালি দিয়ে কাটা। বোধ হয় নামের পরশ পাথরেই জিনিসটার দাম বাড়িয়েছে। অমিত ক্ষণে ক্ষণে বেরিয়ে যায়, বলে, খিদে সংগ্রহ করে চলেছি। খিদের যোগানটা কোথায় আর খিদেটা খুবই যে প্রবল তা অন্যদের অগোচর ছিল না, কিন্তু তারা এমনই অবুজের মতো হাবভাব করত যেন হাওয়ায় ক্ষুধাকর্তা ছাড়া শিলংয়ে আর কিছু আছে এই কথা কেউ ভাবতে পারে না। সিসি মনে মনে হাসে, কেটি মনে মনে চলে। নিজের সমস্যাটাই অমিতের কাছে এত একান্ত যে বাইরের কোনো চাঞ্চল্য লক্ষ্য করার শক্তিই তার নেই। তাই সে নিঃসংকোচে সখী যুগলের কাছে বলে, চলেছি এক জলপ্রপাতের সন্ধানে, কিন্তু প্রপাতটা কোন শ্রেণীর আর তার গতিটা কোন অভিমুখী তা নিয়ে অন্যদের মনে যে কিছু ধোঁকা আছে তা সে বুঝতেই পারে না। আজ বলে গেল এক জায়গায় কমলা লেবুর মধুর সওদা করতে চলেছে। মেয়ে দুটি নিতান্ত নিরীহভাবে সরল ভাষায় বললে এই অপূর্ব মধু সম্বন্ধে তাদের দূরদমনীয় কৌতূহল, তারাও সঙ্গে যেতে চায়। অমিত বললে পথ দুর্গম, যানবাহনের আয়ত্তাতীত বলেই আলোচনাটাকে প্রথম অংশে ছেদন করেই দৌড় দিল। এই মধুকরের ডানার চাঞ্চল্য দেখে দুই বন্ধু স্থির করলে আর দেরি নয়, আজই কমলালেবুর বাগানে অভিযান করা চাই। এই দিন নরেন গেছে ঘোর দৌড়ের মাঠে। সিসিকে নিয়ে যাবার জন্যে খুব আগ্রহ ছিল তার। সিসি গেল না। এই নিবৃত্তিতে তার কতখানি সমদমের দরকার ছিল তা দরদি ছাড়া অন্য কে বুঝবে। দুই সখী যোগমায়ার বাগানে বইয়ের দরজা পার হয়ে চাকরদের কাউকে দেখতে পেলে না। গাড়ি বারান্দায় এসে চোখে পড়ল বাড়ির রোয়াকে একটি ছোট টেবিল পেতে একজন শিক্ষয়িত্রী ও ছাত্রী মিলে পড়া চলছে। বুঝতে বাকি রইল না এরই মধ্যে বড়টি লাবণ্য। কেটি টকটক করে উপরে উঠে ইংরেজিতে বললে, দুঃখিত। লাবণ্য চৌকি ছেড়ে উঠে বললে, কাকে চান আপনারা? কেটি এক মুহূর্তে লাবণ্যর আপাত মস্তকের দৃষ্টিটাকে প্রখর ঝাঁটার মতো দ্রুত বুলিয়ে নিয়ে বললে, মিস্টার অমিত রে এখানে এসেছেন কিনা খবর নিতে এলুম। লাবণ্য হঠাৎ বুঝতেই পারলে না অমিত রায় কোন জাতের জীব। বললে, তাকে তো আমরা চিনি নে। অমনি দুই সখীতে একটা বিদ্যুৎচকিত চোখ ঠাড়াঠাড়ি হয়ে গেল। মুখে পড়ল একটা আড় হাসির রেখা। কেটি ঝাঁঝিয়ে উঠে মাথা নাড়া দিয়ে বললে, আমরা তো জানি এই বাড়িতে তার যাওয়া আসা আছে। আপনার দ্যান ইজ গুড ফর হিম। ভাব দেখে লাবণ্য চমকে উঠল। বুঝলে এরা কে আর কি ভুলটাই করেছে। অপ্রস্তুত হয়ে বললে, কর্তামাকে ডেকে দিই, তার কাছে খবর পাবেন। লাবণ্য চলে গেলেই সুরমাকে কেটি সংক্ষেপে জিজ্ঞাসা করলে, তোমার টিচার হ্যাঁ নাম বুঝি লাবণ্য? হ্যাঁ। গট ম্যাচেস? হঠাৎ দেশলাইয়ের প্রয়োজন আন্দাজ করতে না পেরে সুরমা কথাটার মানেই বুঝল না, মুখের দিকে তাকিয়ে রইল। কেটি বলল, দেশলাই। সুরমা দেশলাইয়ের বাক্স নিয়ে এলো। কেটি সিগারেট ধরিয়ে টানতে টানতে সুরমাকে জিজ্ঞেস করলে, ইংরেজি পড়ো? সুরমা স্বীকৃতিসূচক মাথা নেড়েই ঘরের দিকে দ্রুত চলে গেল। গভর্নেন্সের কাছে মেয়েটা আর্টের শিক্ষক ম্যানেজ শেখেনি। তারপরে দুই সখীতে টিপ্পনি চলল। ফেমাস লাবণ্য শিলং পাহাড়টাকে বলকেন বানিয়ে তুলেছে। ভূমিকম্পে অমিতের হৃদয়ডাঙায় ফাটল ধরিয়ে দিলে এধার থেকে ওধার। সেলি মিনার ফানি।
সিসি উচ্চস্বরে হেসে উঠল। এই হাসিতে ঔদার্য ছিল, কেননা পুরুষ মানুষ নির্বোধ বলে সিসির পক্ষে আক্ষেপের কারণ ঘটেনি। সে তো পাথুরে জমিতেও ভূমিকম্প ঘটিয়েছে, দিয়েছে একেবারে চৌচির করে। কিন্তু এ কি সৃষ্টি ছাড়া ব্যাপার! একদিকে কেটির মতো মেয়ে, আর অন্যদিকে ওই অদ্ভুত ধরনের কাপড় পরা গভর্নেস। মুখে মাখন দিলে গলে না, যেন একতাল ভিজে ন্যাকড়া। কাছে বসলে মনটাতে বাদলার বিস্কুটের মতো ছাতা পড়ে যায়। কি করে অমিত ওকে এক মোমেন্টও সহ্য করে? সিসি, তোমার দাদার মনটা চিরদিন উপরে পা করে হাঁটে। কোন এক সৃষ্টি ছাড়া উল্টো বুদ্ধিতে এই মেয়েটাকে হঠাৎ মনে হয়েছে এঞ্জেল। এই বলে টেবিলে অ্যালজেব্রার বইয়ের গায়ে সিগারেটটা ঠেকিয়ে রেখে কেটি ওর রূপোর শিকলওয়ালা প্রসাধনের থলি বের করে মুখে একটুখানি পাউডার লাগালে। অঞ্জনের পেন্সিল দিয়ে ভুরুর রেখাটা একটু ফুটিয়ে তুললে। দাদার কাণ্ডজ্ঞানহীনতায় সিসির যথেষ্ট রাগ হয় না, এমনকি ভিতরে ভিতরে একটু যেন স্নেহই হয়। সমস্ত রাগটা পড়ে পুরুষদের মুগ্ধনয়ন বিহারিণী মেকি এঞ্জেলদের পড়ে। দাদার সম্বন্ধে সিসির এই সকৌতুক ঔদাসীন্যে কেটির ধৈর্যভঙ্গ হয়। খুব করে ঝাঁকানি দিয়ে নিতে ইচ্ছা করে। এমন সময় সাদা গরদের শাড়ি পরে যোগমায়া বেরিয়ে এলেন। লাবণ্য এলো না। কেটির সঙ্গে এসছিল ঝাঁকড়া চুলে, দুই চোখ আচ্ছন্ন প্রায় ক্ষুদ্রকায়া ট্যাবি নামধারী কুকুর। সে একবার ঘ্রাণের দ্বারা লাবণ্য ও সুরমার পরিচয় গ্রহণ করেছে। যোগমায়াকে দেখে হঠাৎ কুকুরটার মনে কিছু উৎসাহ জন্মালো। তাড়াতাড়ি গিয়ে সামনের দুটো পা দিয়ে যোগমায়ার নির্মল শাড়ির ওপর পঙ্কিল স্বাক্ষর অঙ্কিত করে দিয়ে কৃত্রিম প্রীতি জ্ঞাপন করল। সিসি ঘাড় ধরে টেনে আনলে কেটির কাছে। কেটি তার নাকের উপর তর্জনী তাড়ন করে বললে, নটি ডগ। কেটি চৌকি থেকে উঠলই না। সিগারেট টানতে টানতে অত্যন্ত নির্লিপ্ত আড়ভাবে একটু ঘাড় বাঁকিয়ে যোগমায়াকে নিরীক্ষণ করতে লাগলো। যোগমায়ার পরে তার আক্রোশ বোধ করি লাবণ্যর চেয়েও বেশি। ওর ধারণা লাবণ্যর ইতিহাসে একটা খুঁত আছে। যোগমায়াই মাসি সেজে অমিতের হাতে তাকে গঁতিয়ে দেবার কৌশল করছে। পুরুষ মানুষকে ঠকাতে অধিক বুদ্ধির দরকার হয় না। বিধাতার স্বহস্তে তৈরি ঠুলি তাদের দুই চোখে পড়ানো। সিসি সামনে এসে যোগমায়াকে নমস্কারের একটু আভাস দিয়ে বললে, আমি সিসি, অমির বোন। অমি আমাকে মাসি বলে, সেই সম্পর্কে আমি তোমারও মাসি হই মা। কেটির রকম দেখে যোগমায়া তাকেই লক্ষ্য করলেন না। সিসিকে বললেন, এসো মা, ঘরে বসবে, এসো। সময় নেই, কেবল খবর নিতে এসেছি অমি এসেছে কিনা। এখনো আসেনি? কখন আসবে জানেন? ঠিক বলতে পারিনি। আচ্ছা, আমি জিজ্ঞাসা করে আসি গে। কেটি তার স্বস্থানে বসেই তীব্র স্বরে বলে উঠল, যে মাস্টারনি এখানে বসে পড়াচ্ছিল সে তো ভান করলে অমিতকে সে কোনো কালে জানেই না। যোগমায়ার ধাঁধা লেগে গেল। বুঝলেন কোথাও একটা গোল আছে। এও বুঝলেন এদের কাছে মান রাখা শক্ত হবে। এক মুহূর্তে মাসিত্ব পরিহার করে বললেন, শুনেছি অমিতবাবু আপনাদের হোটেলেই থাকেন, তার খবর আপনাদের জানা আছে? কেটি বেশ একটু স্পষ্ট করেই হাসলে। তাকে ভাষায় বললে বোঝায়, লুকোতে পারো, ফাঁকি দিতে পারবে না। আসল কথা গোড়াতেই লাবণ্যকে দেখে এবং অমিতকে সে চেনে না শুনে কেটি মনে মনে আগুন হয়ে আছে। কিন্তু সিসির মনে আশঙ্কা আছে, মাত্র জ্বালা নেই। যোগমায়ের সুন্দর মুখের গাম্ভীর্য তার মনকে টেনেছিল। তাই যখন দেখলে কেটি তাকে স্পষ্ট অবজ্ঞা দেখিয়ে চৌকি ছাড়লে না, তার মনে কেমন সংকোচ লাগলো। অথচ কোনো বিষয়ে কেটির বিরুদ্ধে যেতে সাহস হয় না, কেননা কেটি সিডিশন দমন করতে ক্ষিপ্রহস্ত। একটু সে বিরোধ সয় না। কর্কশ ব্যবহারে তার কোনো সংকোচ নেই। অধিকাংশ মানুষই ভীরু, অকুণ্ঠিত দুর্ব্যবহারের কাছে তারা হার মানে। নিজের অজস্র কঠোরতায় কেটির একটা গর্ব আছে, যাকে সে মিষ্টিমুখ ভালো মানুষই বলে। বন্ধুদের মধ্যে তার কোনো লক্ষণ দেখলে তাকে সে অস্থির করে তোলে। রূঢ়তাকে সে অকপটতা বলে বড়াই করে। এই রূঢ়তার আঘাতে যারা সংকুচিত তারা কোনো মতে কেটিকে প্রসন্ন রাখতে পারলে আরাম পায়। সিসি সেই দলের।
সে কেটিকে মনে মনে যতই ভয় করে ততই তার নকল করে, দেখাতে যায় সে দুর্বল নয়, সবসময় পেরে ওঠে না। কেটি আজ বুঝেছিল যে তার ব্যবহারের বিরুদ্ধে সিসির মনের কোণে একটা মুখচোরা আপত্তি লুকিয়েছিল। তাই সে ঠিক করেছিল যোগমায়ার সামনে সিসির এই সংকোচ কড়া করে ভাঙতে হবে। চৌকি থেকে উঠল, একটা সিগারেট নিয়ে সিসির মুখে বসিয়ে দিলে। নিজের ধরানো সিগারেট মুখে করেই সিসির সিগারেট ধরাবার জন্যে মুখ এগিয়ে নিয়ে এলো। প্রত্যাখ্যান করতে সিসি সাহস করলে না, কানের ডগাটা একটুখানি লাল হয়ে উঠল। তবু জোর করে এমনই একটা ভাব দেখালে যেন তাদের হাল পাশ্চাত্তিকতায় যাদের ভ্রু এতটুকু কুঞ্চিত হবে তাদের মুখের ওপরও তুড়ি মারতে প্রস্তুত। ঠিক সেই সময় অমিত এসে উপস্থিত। মেয়েরা তো অবাক। হোটেল থেকে যখন সে বেরিয়ে এলো, মাথায় ছিল ফেল্ট হ্যাট, গায়ে ছিল বিলিতি কুর্তা। এখানে দেখা যাচ্ছে পরনে তার ধুতি আর শাল। এই বেশান্তরের আড্ডা ছিল তার সেই কুটিরে। সেইখানে আছে একটি বইয়ের সেলফ, একটি কাপড়ের তোরঙ্গ আর যোগমায়ার দেওয়া একটি আরাম কেদারা। হোটেল থেকে মধ্যাহ্নভোজন সেরে এইখানে সে আশ্রয় নেয়। আজকাল লাবণ্যর শাসন করা। সুরমাকে পড়ানোর সময়ের মাঝখানটাতে জলপ্রপাত বা কমলালেবুর সন্ধানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। সেই জন্য বিকেলে 4:30 বেলায় চা পান সভার পূর্বে এ বাড়িতে দৈহিক মানসিক কোনো প্রকার তৃষ্ণা নিবারণের সৌজন্যসম্মত সুযোগ অমিতের ছিল না। এই সময়টা কোনো মতে কাটিয়ে কাপড় ছেড়ে যথা নির্দিষ্ট সময়ে এখানে সে আসত। আজ হোটেল থেকে বেরোবার আগেই কলকাতা থেকে এসছে তার আংটি। কেমন করে সেই আংটি লাবণ্যকে পড়াবে তার সমস্ত অনুষ্ঠানটা সে বসে বসে কল্পনা করেছে। আজ হলো ওর একটা বিশেষ দিন। এই দিনকে দেউড়িতে বসিয়ে রাখা চলবে না, আজ সব কাজ বন্ধ করা চাই। মনে মনে ঠিক করে রেখেছে লাবণ্য যেখানে পড়াচ্ছে সেইখানে গিয়ে বলবে, একদিন হাতিতে চড়ে পাচ্ছা এসেছিল, কিন্তু তরুণ ছোট, পাছে মাথা হেট করতে হয়, তাই সে ফিরে গেছে, নতুন তৈরি প্রাসাদে প্রবেশ করেনি। আজ এসেছে আমাদের একটি মহাদিন, কিন্তু তোমার অবকাশে তরুণটা তুমি খাটো করে রেখেছ, সেটাকে ভাঙো। রাজা মাথা তুলেই তোমার ঘরে প্রবেশ করুন। অমিত এ কথাও মনে করে এসছিল যে ওকে বলবে, ঠিক সময়টাতে আসাকেই বলে পাংচুয়ালিটি, কিন্তু ঘড়ির সময় ঠিক সময় নয়। ঘড়ি সময়ের নম্বর জানে, তার মূল্য জানবে কি করে? অমিত বাইরের দিকে তাকিয়ে দেখলে মেঘে আকাশটা ম্লান, আলো চেহারাটা বেলা 5টা-6টার মতো। অমিত ঘড়ি দেখলে না, পাছে ঘড়িটা তার অভদ্র ইশারায় আকাশের প্রতিবাদ করে, যেমন বহুদিনের জোড়ো রোগীর মা ছেলের গা একটু ঠান্ডা দেখে আর থার্মোমিটার মিলিয়ে দেখতে সাহস করে না। আজ অমিত এসেছিল নির্দিষ্ট সময়ের যথেষ্ট আগে, কারণ দুরাশা নির্লজ্জ। বারান্দায় যে কোণটায় বসে লাবণ্য তার ছাত্রীকে পড়ায়, রাস্তা দিয়ে আসতে সেটা চোখে পড়ে। আজ দেখলে সে জায়গাটা খালি। মন আনন্দে লাফিয়ে উঠল। এতক্ষণ পর ঘড়ির দিকে তাকিয়ে দেখলে এখনও 3:20 সেদিনও লাবণ্যকে বলেছিল নিয়ম পালনটা মানুষের, অনিয়মটা দেবতার। মর্তে আমরা নিয়মের সাধনা করি স্বর্গে অনিয়ম অমৃতে অধিকার পাবো বলে। সেই স্বর্গ মাঝে মাঝেই মর্তেই দেখা দেয়, তখন নিয়ম ভেঙে তাকে সেলাম করে নিতে হয়। আশা হলো লাবণ্য নিয়ম ভাঙার গৌরব বুঝেছে, বা লাবণ্যর মনের মধ্যে হঠাৎ বুঝি কেমন করে বিশেষ দিনের স্পর্শ লেগেছে। সাধারণ দিনের বেড়া গেছে ভেঙে। নিকটে এসে দেখে যোগমায়া তার ঘরের বাইরে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে, আর সিসি তার মুখের সিগারেট কেটির মুখের সিগারেট থেকে জ্বালিয়ে নিচ্ছে। অসম্মান যে ইচ্ছাকৃত তা বুঝতে বাকি রইল না। ট্যাবি কুকুরটা তার প্রথম মৈত্রীর উচ্ছ্বাসে বাঁধা পেয়ে কেটির পায়ের কাছে শুয়ে একটু নিদ্রার চেষ্টা করছিল। অমিতের আগমনে তাকে সংবর্ধনা করবার জন্যে আবার অসংযত হয়ে উঠল। সিসি আবার তাকে শাসনের দ্বারা বুঝিয়ে দিলে যে এই সদ্ভাব প্রকাশের প্রণালীটা এখানে সমাদৃত হবে না। দুই সখীর প্রতি দৃকপাত মাত্র না করে মাসি বলে দূর থেকে দেখেই অমিত যোগমায়ার পায়ের কাছে পড়ে তার পায়ের ধুলো নিলে। এই সময়ে এমন করে
প্রণাম করা তার প্রথার মধ্যে ছিল না। জিজ্ঞাসা করলে, মাসিমা, লাবণ্য কোথায়? কি জানি বাছা, ঘরের মধ্যে কোথাও আছে। এখনো তো তার পড়াবার সময় শেষ হয়নি। বোধহয় এরা আশাতে ছুটি নিয়ে ঘরে গেছে। চলো একবার দেখে আসি সে কি করছে। যোগমায়াকে নিয়ে অমিত ঘরে গেল। সম্মুখে যে আর কোনো সজীব পদার্থ আছে সেটা সে সম্পূর্ণই অস্বীকার করলে। সিসি একটু চেঁচিয়েই বলে উঠল, অপমান! চলো কেটি, ঘরে যাই। কেটিও কম জ্বলেনি, কিন্তু শেষ পর্যন্ত না দেখে সে যেতে চায় না। সিসি বললে, কোনো ফল হবে না। হতে হবে ফল। আরও খানিকটা সময় গেল। সিসি আবার বললে, চলো ভাই, আর একটুও থাকতে ইচ্ছা করছে না। কেটি বারান্দায় ধন্না দিয়ে বসে রইল। বললে, এইখান দিয়ে তো তাকে বেরোতেই হবে। অবশেষে বেরিয়ে এলো অমিত, সঙ্গে নিয়ে এলো লাবণ্যকে। লাবণ্যর মুখে একটি নির্লিপ্ত শান্তি, তাতে একটুও রাগ নেই, স্পর্ধা নেই, অভিমান নেই। যোগমায়া পিছনের ঘরেই ছিলেন, তার বেরোবার ইচ্ছে ছিল না। অমিত তাকে ধরে নিয়ে এলো। এক মুহূর্তের মধ্যেই কেটির চোখে পড়ল লাবণ্যর হাতে আংটি। মাথায় রক্ত চন করে উঠল, লাল হয়ে উঠল দুই চোখ। পৃথিবীটাকে লাথি মারতে ইচ্ছা করল। অমিত বললে, মাসি, এই আমার বোন সমিতা। বাবা বোধহয় আমার নামের সঙ্গে ছন্দ মিলিয়ে নাম রেখেছিলেন, কিন্তু রয়ে গেল অমিত্রাক্ষর। ইনি কেতকী, আমার বোনের বন্ধু। ইতিমধ্যে আর এক উপদ্রব। সুরমার এক পোষা বিড়াল ঘর থেকে বেরিয়ে আসাতেই ট্যাবের কুকুরীয় নীতিতে সে এই স্পর্ধাটাকে যুদ্ধ ঘোষণার বৈধ কারণ বলেই গণ্য করলে। একবার অগ্রসর হয়ে তাকে ভৎসনা করে আবার বিড়ালের উদ্যত নখর ও ফোঁসফোঁসানিতে যুদ্ধের আশু ফল সম্বন্ধে সংশয়াপন্ন হয়ে ফিরে আসে। এমন অবস্থায় কিঞ্চিত দূর হতেই অহিংস্র গর্জন নীতি নিরাপদ বীরত্ব প্রকাশের উপায় মনে করে অপরিমিত চিৎকার শুরু করে দিলে। বিড়ালটা তার কোনো প্রতিবাদ না করে পিঠ ফুলিয়ে চলে গেল। এইবার কেটি সহ্য করতে পারলে না, প্রবল আক্রোশে কুকুরটাকে কানমোলা দিতে লাগলো। এই কানমোলার অনেকটা অংশই নিজের ভাগ্যের উদ্দেশ্যে। কুকুরটা কেই কেই ছড়ে অসৎ ব্যবহার সম্বন্ধে তীব্র অভিমত জানালে। ভাগ্য নিঃশব্দে হাসল। এই গোলমালটা একটু থামলে পর অমিত সিসিকে লক্ষ্য করে বললে, পিসি, এরই নাম লাবণ্য। আমার কাছ থেকে এর নাম কখনো শোনোনি, কিন্তু বোধ হচ্ছে আর 10 জনের কাছ থেকে শুনেছ। এর সঙ্গে আমার বিবাহ স্থির হয়ে গেছে, কলকাতায়, অঘ্রাণ মাসে। আই কনগ্রাচুলেট। কমলালেবুর মধু পেতে বিশেষ বাধা হয়নি বলেই ঠেকছে। রাস্তা কঠিন নয়, মধু লাভ দিয়ে আপনি এগিয়ে এসেছে মুখের কাছে। সিসি তার স্বাভাবিক অভ্যাস মতো হি হি করে হেসে উঠল। লাবণ্য বুঝলে কথাটায় খোঁচা আছে, কিন্তু মানেটা সম্পূর্ণ বুঝলে না। অমিত তাকে বললে, আজ বেরোবার সময় এরা আমাকে জিজ্ঞাসা করেছিল কোথায় যাচ্ছ। আমি বলেছিলাম বন্য মধুর সন্ধানে, তাই এরা হাসছে। ওটা আমারই দোষ। আমার কোন কথার যে হাসির নয়, লোকে সেটা ঠাউরাতে পারে না। কমলালেবুর মধু নিয়ে তোমার তো চিত হলো। এবার আমারও যাতে হার না হয় সেটা করো। কি করতে হবে বলো? নরেনের সঙ্গে আমার একটা বাজি আছে। সে বলেছিল জেন্টলম্যানরা যেখানে যায় কেউ সেখানে তোমাকে নিয়ে যেতে পারে না। কিছুতেই তুমি রেস দেখতে যাবে না। আমি আমার এই হীরের আংটি বাজি রেখে বলেছিল তোমাকে রেসে নিয়ে যাবই। এদেশে যত ঝর্ণা, যত মধুর দোকান আছে সব সন্ধান করে শেষকালে এখানে এসে তোমার দেখা পেলুম। বলো না ভাই সিসি, কত ফিরতে হয়েছে বুনোহাঁস শিকারের চেষ্টায়, ইংরেজিতে যাকে বলে ওয়াইল্ড গোস। সিসি কোনো কথা না বলে হাসতে লাগলো। কেটি বললে, মনে পড়ছে সেই গল্পটা একদিন তোমার কাছে শুনেছি অমিত। কোনো পার্সিয়ান ফিলোসফার তার পাগড়ি চুরির সন্ধান না পেয়ে শেষে গোরস্থানে এসে বসেছিল। বলেছিল পালাবে কোথায়। মিস লাবণ্য যখন বলেছিলেন ওকে চেনেন না, আমাকে ধোকা লাগিয়ে দিয়েছিল, কিন্তু আমার মন বললে ঘুরে ফিরে ওকে ওই গোরস্থানে আসতেই হবে। সিসি উচ্চৈস্বরে হেসে উঠল। কেটি লাবণ্যকে বললে, অমিত আপনার নাম মুখে আনলে না,
মধুর ভাষাতে ঘুরিয়ে বললে, কমলালেবুর মধু। আপনার বুদ্ধি খুবই বেশি সরল, ঘুরিয়ে বলবার কৌশল মুখে জোগায় না। ফস করে বলে ফেললে, অমিতকে জানেনই না, তবু সানডে স্কুলের বিধান মতো ফল ফুলল না। দণ্ডদাতা আপনাদের কোনো দণ্ডই দিলেন না। শক্ত পথের মধু একজন এক চুমুকে খেয়ে নিলেন, আর অজানা কেউ একজন এক দৃষ্টিতেই জানলেন। এখন কেবল আমার ভাগ্যেই হার হবে। দেখো তো সিসি, কি অন্যায়। সিসির আবার সেই উচ্চ হাসি। ট্যাবি কুকুরটাও এই উচ্ছ্বাসে যোগ দেওয়া তার সামাজিক কর্তব্য মনে করে বিচলিত হবার লক্ষণ দেখালে। তৃতীয়বার তাকে দমন করা হলো। কেটি বললে, অমিত, তুমি জানো এই হীরের আংটি যদি হারি, জগতে আমার সান্ত্বনা থাকবে না। এই আংটি একদিন তুমিই দিয়েছিলে, এক মুহূর্তে হাত থেকে খুলিনি। এ আমার দেহের সঙ্গে এক হয়ে গেছে। শেষকালে আজ এই শিলং পাহাড়ে কি একে বাজিতে খোয়াতে হবে? বাজি রাখতে গেলে কেন ভাই? মনে মনে নিজের উপর অহংকার ছিল, আর মানুষের উপর ছিল বিশ্বাস। অহংকার ভাঙলো। এইবারকার মতো আমার রেস ফুরলো। আমারই হার। মনে হচ্ছে অমিতকে আর রাজি করতে পারবো না। তা এমন অদ্ভুত করেই যদি হারাবে, সেদিন এত আদরে আংটি দিয়েছিলে কেন? সে দেওয়ার মধ্যে কি কোনো বাঁধন ছিল না? কথা ছিল না যে আমার অপমান কোনো দিন তুমি করতে দেবে না? বলতে বলতে কেটির গলা ভার হয়ে এলো। অনেক কষ্টে চোখের জল সামলে নিলে। আজ 7 বছর হয়ে গেল। কেটির বয়স তখন 18। সেদিন এই আংটি অমিত নিজের আঙুল থেকে খুলে ওকে পরিয়ে দিয়েছিল। তখন ওরা দুজনেই ছিল ইংল্যান্ডে। অক্সফোর্ডে একজন পাঞ্জাবি যুবক ছিল কেটির প্রণয়মুগ্ধ। সেদিন আপোষে অমিত সেই পাঞ্জাবির সঙ্গে নদীতে বাঁচ খেলেছিল। অমিতেরই হলো জিত। জুন মাসের জ্যোৎস্নায় সমস্ত আকাশ যেন কথা বলে উঠেছিল। মাঠে মাঠে ফুলের প্রচুর বৈচিত্র্যে ধরণী তার ধৈর্য হারিয়ে ফেলেছে। সেইক্ষণে অমিত কেটির হাতে আংটি পরিয়ে দিলে। তার মধ্যে অনেক কথাই উজ্জ্ব ছিল, কিন্তু কোনো কথাই গোপন ছিল না। সেদিন কেটির মুখে প্রসাধনের প্রলেপ লাগেনি। তার হাসিটি সহজ ছিল। ভাবের আবেগে তার মুখ রক্তিম হতে বাধা পেত না। আংটি হাতে পরা হলে অমিত তার কানে কানে বলেছিল, Tender is the night, and happily the queen moon is on her throne. কেটি তখন বেশি কথা বলতে শেখেনি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে কেবল যেন মনে মনে বলেছিল, মন আমি, ফরাসি ভাষায় যার মানে হচ্ছে বধূ। আজ অমিতের মুখেও জবাব বেঁধে গেল। ভেবে পেলে না কি বলবে। কেটি বললে, বাজতে যদি হারলুম, তবে আমার এই চিরদিনের হারের চিহ্ন তোমার কাছে থাক অমিত। আমার হাতে রেখে একে আমি মিথ্যে কথা বলতে দেব না। বলে আংটি খুলে টেবিলটার উপর রেখেই দ্রুত বেগে চলে গেল। এনামেলা করার মুখের উপর দিয়ে দরদর করে চোখের জল গড়িয়ে পড়তে লাগলো। একটা ছোট চিঠি এলো লাবণ্যর হাতে। শোভনলালের লেখা। শিলংয়ে কাল রাত্রে এসেছি। যদি দেখা করতে অনুমতি দাও তবেই দেখতে যাব, না যদি দাও তাহলে কালকেই ফিরব। তোমার কাছে শাস্তি পেয়েছি, কিন্তু কবে কি অপরাধ করেছি আজ পর্যন্ত স্পষ্ট করে বুঝতে পারি না। আজ এসছি তোমার কাছে সেই কথাটি শোনার জন্য, নইলে মনে শান্তি পাইনি। ভয় করো না, আমার আর কোনো প্রার্থনা নেই। লাবণ্যর চোখ জলে ভরে এলো। মুছে ফেললে। চুপ করে বসে ফিরে তাকিয়ে রইল নিজের অতীতের দিকে। যে অঙ্কুরটা বড় হয়ে উঠতে পারত, অথচ যেটাকে চেপে দিয়েছে, বাড়তে দেয়নি, তার সেই কচিবেলার করুণ ভীরুতা ওর মনে এলো। এতদিনে সে ওর সমস্ত জীবনকে অধিকার করে তাকে সফল করতে পারত, কিন্তু সেদিন ওর ছিল জ্ঞানের গর্ব, বিদ্যার একনিষ্ঠ সাধনা, উদ্ধত স্বাতন্ত্র্যবোধ। সেদিন আপন বাপের মুগ্ধতা দেখে ভালোবাসাকে দুর্বলতা বলে মনে মনে ধিক্কার দিয়েছে। ভালোবাসা আজ তার শোধ নিলে। অভিমান হলো
ধূলিসাৎ। সেদিন যা সহজে হতে পারত নিঃশ্বাসের মতো, সরল হাসির মতো, আজ তা কঠিন হয়ে উঠল। সেদিনকার জীবনের সেই অতিথিকে দুহাত বাড়িয়ে গ্রহণ করতে আজ বাধা পড়ে। তাকে ত্যাগ করতেও বুক ফেটে যায়। মনে পড়ল অপমানিত শোভনলালের সেই কুণ্ঠিত ব্যথিত মূর্তি। তারপরে কতদিন গেছে, যুবকের সেই প্রত্যাখ্যাত ভালোবাসা এতদিন কোন অমৃতে বেঁচে রইল? আপনারই আন্তরিক মাহাত্ম্যে। লাবণ্য চিঠিতে লিখলে, তুমি আমার সকলের বড় বন্ধু। এই বন্ধুত্বের পুরো দাম দিতে পারি এমন ধন আজ আমার হাতে নেই। তুমি কোনোদিন দাম চাওনি, আজও তোমার যা দেবার জিনিস তাই দিতে এসেছো, কিছুই দাবি না করে। চাইনে বলে ফিরিয়ে দিতে পারি এমন শক্তি নেই আমার, এমন অহংকারও নেই। চিঠিটা লিখে পাঠিয়ে দিয়েছে এমন সময় অমিত এসে বললে, বন্যা, চলো আজ দুজনেই একবার বেরিয়ে আসি গে। অমিত ভয়ে ভয়ে বলেছিল, ভেবেছিল লাবণ্য আজ হয়তো যেতে রাজি হবে না। লাবণ্য সহজেই বললে, চলো। দুজনে বেরোলো। অমিত কিছু দ্বিধার সঙ্গেই লাবণ্যর হাতটিকে হাতের মধ্যে নেবার চেষ্টা করলে। লাবণ্য একটুও বাধা না দিয়ে হাত ধরতে দিলে। অমিত হাতটি একটু জোরে চেপে ধরলে। তাতেই মনের কথা যেটুকু ব্যক্ত হয় তার বেশি কিছু মুখে এলো না। চলতে চলতে সেদিনকার সেই জায়গাতে এলো যেখানে বনের মধ্যে হঠাৎ একটুখানি ফাঁক, একটি তরুশূন্য পাহাড়ের শিখরের উপর সূর্য আপনার শেষ স্পর্শ ঠেকিয়ে নেমে গেল। অতি সুকুমার সবুজের আভা আস্তে আস্তে সুকোমল নীলে গেল মিলিয়ে। দুজনে থেমে সেই দিকে মুখ করে দাঁড়িয়ে রইল। লাবণ্য আস্তে আস্তে বললে, একদিন একজনকে যে আংটি পরিয়েছিলে, আমাকে দিয়ে আজ সে আংটি খোলালে কেন? তোমাকে সব কথা কেমন করে বোঝাবো বন্যা? সেদিন যাকে আংটি পরিয়েছিলুম আর যে আজ সেটা খুলে দিলে, তারা দুজনে কি একই মানুষ? তাদের মধ্যে একজন সৃষ্টিকর্তার আদরে তৈরি, আর একজন তোমার অনাদরে গড়া। তারপরে লাবণ্য অমিতের বুকে মাথা রেখে বললে, কিন্তু মিতা, নিজেকে যে একদিন সম্পূর্ণ তোমার হাতে উৎসর্গ করেছিল, তাকে তুমি আপনার করে রাখলে না কেন? যে কারণেই হোক, আগে তোমার মুঠো আলগা হয়েছে, তারপরে 10-এর মুঠোর চাপ পড়েছে ওর উপরে। ওর মূর্তি গেছে বদলে। তোমার মন একদিন হারিয়েছে বলেই 10-এর মনের মতো করে নিজেকে সাজাতে বসলো। আজ তো দেখি ও বিলিতি দোকানের পুতুলের মতো। সেটা সম্ভব হতো না যদি ওর হৃদয় বেঁচে থাকতো। থাকবে, ওসব কথা থাক। তোমার কাছে আমার একটা প্রার্থনা আছে, রাখতে হবে। কথাটা সম্পূর্ণ ঠিক নয়। যে আঘাতে আজকের কেটি তৈরি, তার দায়িত্ব কেবল আমার একলার নয়। বলো, নিশ্চয় রাখবো। অন্তত হপ্তাখানেকের জন্য তোমার দলকে নিয়ে তুমি চেরাপুঞ্জিতে বেরিয়ে এসো। ওকে আনন্দ দিতে নাও যদি পারো, ওকে আমোদ দিতে পারবে। আচ্ছা। একটা কথা তোমাকে বলি মিতা, আর কোনোদিন বলবো না। তোমার সঙ্গে আমার যে অন্তরের সম্বন্ধ, তা নিয়ে তোমার লেশমাত্র দায় নেই। আমি রাগ করে বলছি নে, আমার সমস্ত ভালোবাসা দিয়েই বলছি। আমাকে তুমি আংটি দিও না, কোনো চিহ্ন রাখবার কিছু দরকার নেই। আমার প্রেম থাক নিরঞ্জন, বাইরের রেখা, বাইরের ছায়া তাতে পড়বে না। এই বলে নিজের আঙুলের থেকে আংটি খুলে অমিতের আঙুলে আস্তে আস্তে পরিয়ে দিলে। অমিত তাতে কোনো বাধা দিলে না। সায়ানের এই পৃথিবী যেমন অশ্বরশ্মি উদ্ভাসিত আকাশের দিকে নিঃশব্দে আপন মুখ তুলে ধরেছে, তেমনি নীরবে, তেমনি শান্ত দীপ্তিতে লাবণ্য আপন মুখ তুলে ধরলে অমিতের নত মুখের দিকে। 7 দিন যেতেই অমিত ফিরে যোগমায়ার সেই বাসায় গেল। ঘর বন্ধ, সবাই চলে গেছে। কোথায় গেছে তার কোনো ঠিকানা রেখে যায়নি। সেই ইউক্যালিপটাস গাছের তলায় অমিত এসে দাঁড়ালো। খানিকক্ষণ ধরে শূন্য মনে সেইখানে ঘুরে বেড়ালে। পরিচিত মালি এসে সেলাম করে জিজ্ঞেস করলে, ঘর খুলে দেব কি? ভিতরে বসবেন? হ্যাঁ। ভিতরে গিয়ে লাবণ্যর বসবার ঘরে গেল। চৌকি টেবিল শেফ আছে, সেই বইগুলি নেই। মেজের ওপর 2-1টা ছেঁড়া শূন্য লেফাফা, তার উপরে অজানা হাতের অক্ষরে লাবণ্যর নাম ও ঠিকানা লেখা।
2-4টে ব্যবহার করা পরিত্যক্ত নিব এবং ক্ষয়প্রাপ্ত একটি অতি ছোট পেন্সিল টেবিলের ওপরে। পেন্সিলটি পকেটে নিলে এর পাশেই শোবার ঘর। লোহার খাটে কেবল একটা গদি, আর আয়নার টেবিলে একটা শূন্য তেলের শিশি। 2 হাতে মাথা রেখে অমিত সেই গদির উপর শুয়ে পড়ল। লোহার খাটটা শব্দ করে উঠল। সেই ঘরটার মধ্যে বোবা একটা শূন্যতা। তাকে প্রশ্ন করলে কোনো কথাই বলতে পারে না। সে একটা মূর্ছা, যে মূর্ছা কোনোদিনই আর ভাঙবে না। তারপরে শরীর মনের উপর একটা নিরুদম্যের বোঝা বহন করে অমিত গেল নিজের কুটিরে। যা যেমন রেখে গিয়েছিল তেমনই সব আছে, এমনকি যোগমায়া তার কেদারটিও ফিরিয়ে নিয়ে যাননি। বুঝলে, তিনি স্নেহ করেই এই চৌকিটি তাকে দিয়ে গেছেন। মনে হলো যেন শুনতে পেল শান্ত মধুস্বরে তার সেই আহ্বান। বাছা। সেই চৌকির সামনে মাথা লুটিয়ে অমিত প্রণাম করলে। সমস্ত শিলং পাহাড়ের শ্রী আজ চলে গেছে। অমিত কোথাও আর সান্ত্বনা পেল না। কলকাতার কলেজে পড়া জ্যোতিশঙ্কর থাকে কলুটোলা প্রেসিডেন্সি কলেজের মেসে। অমিত তাকে প্রায় বাড়িতে নিয়ে আসে, খাওয়ায়, তার সঙ্গে নানা বই পড়ে, নানা অদ্ভুত কথায় তার মনটাকে চমকিয়ে দেয়। মোটরে করে তাকে বেরিয়ে নিয়ে আসে। তারপর কিছুকাল জ্যোতিশঙ্কর অমিতের কোনো নিশ্চিত খবর পায় না। কখনো শোনে সে নৈনিতালে, কখনো উটকামান্ডে। একদিন শুনলে অমিতের এক বন্ধু ঠাট্টা করে বলছে সে আজকাল কেটি মিত্তিরের বাইরেকার রংটা ঘোঁচাতে উঠে পড়ে লেগেছে। কাজ পেয়েছে মনের মতো, বর্ণান্তর করা। এতদিন অমিত মূর্তি গড়বার শখ মেটাতে কথা দিয়ে আজ পেয়েছে সজীব মানুষ। সে মানুষটিও একে একে আপন উপরকার রঙিন পাপড়িগুলো খসাতে রাজি, চরমে ফল ধরবে আশা করে। অমিতের বোন লিসি নাকি বলছে যে কেটিকে একেবারে চেনাই যায় না, অর্থাৎ তাকে নাকি বড্ড বেশি স্বাভাবিক দেখাচ্ছে। বন্ধুদের সে বলে দিয়েছে তাকে কেতকী বলে ডাকতে। এটা তার পক্ষে নির্লজ্জতা। যে মেয়ে একদা ফিনফিনে শান্তিপুরে শাড়ি পরত, সেই লজ্জাবতীর পক্ষে জামা সেমিজ পরারই মতো। অমিত তাকে নাকি নিভৃতে ডাকে কেয়া বলে। এই কথা লোকে কানাকানি করছে যে নৈনিতালের সরোবরে নৌকো ভাসিয়ে কেটি তার হাল ধরেছে, আর অমিত তাকে পড়ে শোনাচ্ছে রবি ঠাকুরের নিরুদ্দেশ যাত্রা। কিন্তু লোকে কি না বলে। জ্যোতিশঙ্কর বুঝে নিলে অমিতের মনটা পাল তুলে চলে গেছে ছুটি তত্ত্বের মাঝ দরিয়ায়। অবশেষে অমিত ফিরে এলো। শহরে রাষ্ট্রকেতকীর সঙ্গে তার বিয়ে। অথচ অমিতের নিজ মুখে একদিনও জ্যোতি এ প্রসঙ্গ শোনেননি। অমিতের ব্যবহারেও অনেকখানি বদল ঘটেছে। পূর্বের মতোই জ্যোতিকে অমিত ইংরেজি বই কিনে উপহার দেয়, কিন্তু তাকে নিয়ে সন্ধেবেলায় সেসব বইয়ের আলোচনা করে না। জ্যোতি বুঝতে পারে আলোচনার ধারাটা এখন বইছে এক নতুন খাদে। আজকাল মোটরে বেড়াতে সে জ্যোতিকে ডাক পারে না। জ্যোতির বয়সে এ কথা বোঝা কঠিন নয় যে অমিতের নিরুদ্দেশ যাত্রার পার্টিতে তৃতীয় ব্যক্তি জায়গা হওয়া অসম্ভব। জ্যোতি আর থাকতে পারে না। অমিতকে নিজেই গায়ে পড়ে জিজ্ঞাসা করলে, অমিতদা, শুনলুম মিস কেতকী মিত্রের সঙ্গে তোমার বিয়ে? লাবণ্য কি এ খবর জেনেছে? না, আমি তাকে লিখিনি। তোমার মুখে পাকা খবর পাইনি বলে চুপ করে আছি। খবরটা সত্যি, কিন্তু লাবণ্য হয়তো বা ভুল বুঝবে। এর মধ্যে ভুল বোঝার জায়গা কোথায়? বিয়ে করো যদি তো বিয়েই করবে, সোজা কথা। দেখো জ্যোতি, মানুষের কোনো কথাটাই সোজা নয়। আমার ডিকশনারিতে যে কথার এক মানে বেঁধে নিই, মানব জীবনের মধ্যে মানেটা 7খানা হয়ে যায়, সমুদ্রের কাছে এসে গঙ্গার মতো। অর্থাৎ তুমি বলছো বিবাহ মানে বিবাহ নয়? আমি বলছি তার মানে হয়। বিবাহের 1000খানা মানে মানুষের সঙ্গে মিশে মানুষকে বাদ দিয়ে তার মানে বের করতে গেলেই বাধা লাগে। তোমার বিশেষ মানেটাই বলো না। সংজ্ঞা দিয়ে বলা যায় না, জীবন দিয়ে বলতে হয়। যদি বলি ওর মূল মানেটা ভালোবাসা, তাহলেও আরেকটা কথায় গিয়ে বলবো, ভালোবাসা কথাটা বিবাহ কথার চেয়ে আরো বেশি জ্যান্ত। তাহলে অমিতদা কথা বন্ধ করতে হয় যে। কথা কাঁধে নিয়ে মানের পিছন পিছু ছুটবো, আর মানেটা বাঁয়ে তাড়া করলে ডাইনে, আর ডাইনে তাড়া করলে বাঁয়ে মারবে দৌড়। এমন হলে তো কাজ চলে না। ভায়া, মন্দ বলনি।
আমার সঙ্গে থেকে তোমার মুখ ফুটেছে। সংসারে কোনো মতে কাজ চালাতেই হবে, তাই কথার নেহাত দরকার। যেসব সত্যকে কথার মধ্যে কুলোয় না, ব্যবহারের হাটে তাদের ছাঁটি। কথাটাকেই জাহির করি, উপায় কি? তাতে বোঝাপড়াটা ঠিক না হোক, চোখ বুজে কাজ চালিয়ে নেওয়া যায়। তবে কি আজকের কথাটাকে একেবারেই খতম করতে হবে? এই আলোচনাটা যদি নিতান্তই জ্ঞানের গরজে হয়, প্রাণের গরজে না হয়, তাহলে খতম করতে দোষ নেই। ধরে নাও প্রাণের গরজে। সাবাস। তবে শোনো, এইখানে একটু পাদটিকা লাগালে দোষ নেই। অমিতের ছোট বোন লিসির সহজ থেরালা চা জ্যোতি আজকাল মাঝে মাঝে প্রায়ই পান করে আসছে। অনুমান করা যেতে পারে যে সেই কারণেই ওর মনে কিছুমাত্র ক্ষোভ নেই যে অমিত ওর সঙ্গে অপরাহ্নে সাহিত্যলোচনা এবং সায়াহ্নে মোটরে করে বেড়ানো বন্ধ করেছে। অমিতকে ও সর্বান্তকরণে ক্ষমা করেছে। অক্সিজেন একভাবে বয় হাওয়ায় অদৃশ্য থেকে, সে না হলে প্রাণ বাঁচে না। আবার অক্সিজেন আর একভাবে কয়লার সঙ্গে যোগে জ্বলতে থাকে। সেই আগুন জীবনের নানা কাজে দরকার, দুটোর কোনোটাকেই বাদ দেওয়া চলে না। এখন বুঝতে পেরেছ? সম্পূর্ণ না, তবে কিনা বুঝবার ইচ্ছে আছে। যে ভালোবাসা ব্যাপ্তভাবে আকাশে মুক্ত থাকে, অন্তরের মধ্যে যে দেয় সঙ্গ, যে ভালোবাসা বিশেষভাবে প্রতিদিনের সব কিছুতে যুক্ত হয়ে থাকে, সংসারে সে দেয় আসঙ্গ। দুটোই আমি চাই। তোমার কথা ঠিক বুঝছে কিনা সেইটাই বুঝতে পারিনে। আর একটু স্পষ্ট করে বলো তো অমিতদা। একদিন আমার সমস্ত জানা মেলে পেয়েছিলুম আমার ওড়ার আকাশ, আজ আমি পেয়েছি আমার ছোট্ট বাসা, তাই ডানা গুটিয়ে ফেলেছি। কিন্তু আমার আকাশও রইল। কিন্তু বিবাহে তোমার ওই সঙ্গ আসঙ্গ কি একত্রেই মিলতে পারে না? জীবনে অনেক সুযোগ ঘটতে পারে, কিন্তু ঘটে না। যে মানুষ অর্ধেক রাজত্ব আর রাজকন্যা একসঙ্গেই মিলিয়ে পায়, তার ভাগ্য ভালো। আর যে তা না পায়, দৈবক্রমে তার যদি ডান দিক থেকে মেলে রাজত্ব আর বাঁ দিক থেকে মেলে রাজকন্যা, সেও বড় কম সৌভাগ্যের নয়। কিন্তু কিন্তু তুমি যাকে মনে করো রোম্যান্স, সেইটিতে কমতি পড়ে একটুও না। গল্পের বই থেকে এই রোমান্সের বাঁধা বরাদ্দ ছাঁচে ঢালাই করে জোগাতে হবে নাকি? কিছুতেই না। আমার রোম্যান্স আমিই সৃষ্টি করব। আমার স্বর্গেও রয়ে গেল রোম্যান্স, আমার মর্তেও ঘটাবো রোম্যান্স। যারা ওর একটাকে বাঁচাতে গিয়ে আর একটাকে দেউলে করে দেয়, তাদেরই তুমি বলো রোম্যান্টিক। তারা হয়তো মাছের মতো জলে সাঁতার দেয়, নয় বেড়ালের মতো ডাঙায় বেড়ায়, নয় বাদুড়ের মতো আকাশে ফেরে। আমি রোম্যান্সের পরমহংস। ভালোবাসার সত্যকে আমি একই শক্তিতে জলে স্থলে উপলব্ধি করব, আবার আকাশেও। নদীর চড়ে রইল আমার পাকা দখল। আবার মানুষের দিকে যখন যাত্রা করব, সেটা হবে আকাশের ফাঁকা রাস্তায়। জয় হোক আমার লাবণ্যর, জয় হোক আমার কেতকীর, আর সব দিক থেকেই ধন্য হোক অমিত রায়। জ্যোতি স্তব্ধ হয়ে বসে রইল। বোধ করি কথাটা তার ঠিক লাগলো না। অমিত তার মুখ দেখে ঈষৎ হেসে বললে, দেখো ভাই, সব কথা সকলের জন্য নয়। আমি যা বলছি হয়তো সেটা আমারই কথা, সেটাকে তোমার কথা বলে বুঝতে গেলেই কিন্তু ভুল বুঝবে, আমাকে গাল দিয়ে বসবে। একের কথার উপর আরেকজনের মানে চাপিয়েই পৃথিবীতে মারামারি আর খুনোখুনি হয়। এবার আমার নিজের কথাটা স্পষ্ট করেই না হয় তোমাকে বলি, রূপক দিয়েই বলতে হবে, নইলে এসব কথার রূপ চলে যায়, কথাগুলো লজ্জিত হয়ে ওঠে। কেতকীর সঙ্গে আমার সম্বন্ধ ভালোবাসারই, কিন্তু সে যেন ঘোড়ায় তোলা জল প্রতিদিন তুলবো, প্রতিদিন ব্যবহার করব। আর লাবণ্যর সঙ্গে আমার যে ভালোবাসা, সে রইল দিঘি, সে ঘরে আনবার নয়, আমার মন তাতে সাঁতার দেবে। কিন্তু অমিতদা, দুটোর মধ্যে একটাকেই কি বেছে নিতে হয় না? যার হয় তারই হয়, আমার হয় না। কিন্তু শ্রীমতী কেতকী যদি... তিনি সব জানেন, সম্পূর্ণ বোঝেন কিনা বলতে পারি না, কিন্তু সমস্ত জীবন দিয়ে এইটাই তাকে বোঝাবো যে তাকে কোথাও ফাঁকি দিচ্ছি না। এও তাকে বুঝতে হবে যে লাবণ্যর কাছে তিনি ঋণী। তা হোক, শ্রীমতী লাবণ্যকে তো তোমার বিয়ের খবর জানাতে হবে। নিশ্চয়ই জানাবো, কিন্তু তার আগে একটি চিঠি দিতে চাই, সেটি তুমি পৌঁছিয়ে দেবে? দেব। এদিন সন্ধেবেলায় রাস্তার শেষে এসে যখন দাঁড়ালুম, কবিতা দিয়ে যাত্রা শেষ করছে, আজও এসে থামলুম একটা রাস্তার শেষে। এই শেষ মুহূর্তটির উপর একটি কবিতা রেখে যেতে চাই। আর কোনো কথার ভার সইবে না,
হতবাঘা নিবারণ চক্রবর্তীটা যেদিন ধরা পড়েছে সেই দিনই মরেছে, অতি শৌখিন জলচর মাছের মতো। তাই উপায় না দেখে তোমারই কবির উপর ভার দিলুম আমার শেষ কথাটা তোমাকে জানাবার জন্যে। তব অন্তর্ধানপটে হেরি তব রূপ চিরন্তন, অন্তরে অলক্ষ্য লোকে তোমার অন্তিম আগমন। লোভিয়াছি চিরস্পর্শ মনি, আমার শূন্যতা তুমি পূর্ণ করে গিয়েছ আপনি। জীবন আধার হলো, সেইখানে পাইনু সন্ধান। সন্ধ্যার দেউল দ্বীপ চিত্তের মন্দিরে তব দান বিচ্ছেদের হোমবহ্নি হতে। পূজামূর্তি ধরি প্রেম দেখা দিল দুঃখের আলোতে। তারপরেও আরও কিছুকাল গেল। সেদিন কেতকী গেছে তার বোনের মেয়ের অন্নপ্রাশনে। অমিত গেল না। আরাম কেদারায় বসে সামনের চৌকিতে পা দুটো তুলে দিয়ে উইলিয়াম জেমসের পত্রাবলী পড়ছে। এমন সময় জ্যোতিশঙ্কর লাবণ্যের লেখা এক চিঠি তার হাতে দিলে। চিঠির এক পাতে শোভনলালের সঙ্গে লাবণ্যের বিবাহের খবর। বিবাহ হবে 6 মাস পরে, জ্যৈষ্ঠ মাসে, রামগড় পর্বতের শিখরে। অপর পাতে কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন। চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোরে ফেরি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম। আজি নব প্রভাতের শিখর চূড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি। দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্তৃতি প্রদোষে। হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম, হারা স্বপ্নের মূর্তি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সে আমার প্রেম, সেই মৃত্যুঞ্জয়। তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো। তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা। পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে। তৃষ্ণার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে। তোমার মানস ভোজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশায়ে যা মোর ধুলির ধন, যা মোর চক্ষের জলে ভিজে। আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন, মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভার তার না রহিবে, না রহিবে দায়। হে বন্ধু, বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ। এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে। অর্ঘ্য থালা কৃষ্ণপক্ষ রাতে, যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়। ভালো মন্দ মিলায়ে সকলই এবার পূজায় তারই আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিন তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান। হৃদয় অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরুপম।
হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু বিদায়, হে বন্ধু বিদায়। বন্যা। এতক্ষণ আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস শেষের কবিতা। আমাদের উপস্থাপনা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই আমাদের প্রাপ্য। আর অবশ্যই শেয়ার করতে হবে আপনার পরিচিত সকল রবীন্দ্রপ্রেমীদের মধ্যে। এরকম আরও সুন্দর উপস্থাপনা শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কলতানকে। সাথে থাকুন, পাশে থাকুন, শুনতে থাকুন কলতান।